দিনটি সোমবার রাত 11টা এবং আজকের দিনে গেল 24 ঘন্টায় যে পরিমাণ সংক্রমণ, সেই সংক্রমণ হয়েছে গেল 7 মাসের ভেতরে সর্বোচ্চ। একই সাথে যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাও গেল 3 মাসের ভেতরে সর্বোচ্চ। অর্থাৎ বুঝতে পারছেন যে করোনা ভাইরাসের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সংক্রমণ ঊর্ধ্বগতি এবং একই সঙ্গে মৃত্যুরও ঊর্ধ্বগতি। সবকিছু মিলে আজকের প্রশ্নোত্তরে করোনা ভাইরাস আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, এবং যথারীতি আজ আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। একজন আছেন অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ, ইউজিসি অধ্যাপক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। অন্যদিকে আমার সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিইউ আহসান। দুজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে। প্রথমেই আমরা একটু একটা বিষয় নিয়ে আলোচনা করব, দুজনের কাছ থেকে পৃথক পৃথকভাবে শুনব যে একই সঙ্গে সংক্রমণের আজ ঊর্ধ্বগতি। গেল 7 মাসের ভিতরে এত সংক্রমণ কখনোই হয়নি। উল্টো আরও সংক্রমণের হার 3%, 2.5%-র নিচে চলে গিয়েছিল। সেই সংক্রমণের হার বেড়ে গেল। আবার অপরদিকে মৃত্যুর যে সংখ্যা, সেটিও গেল 23 ডিসেম্বরের পর থেকে আর কখনোই বৃদ্ধি পায়নি। সেই বৃদ্ধিটি কিন্তু আজ পেল, 30 জন মৃত্যুবরণ করেছে। বিষয়টিকে অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ কিভাবে দেখছে? না, ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। আমি জাস্ট 1 মিনিট একটু এক্সট্রা কথা নেই, যেন আপনার কথা শুনে আমি আসলে উদ্বিগ্ন। যেমন 30 জন আজকে মারা গেলেন, গতকালও কিন্তু 22 জন ছিল, তার আগের দিনে এরকম 26 জন ছিল। মৃত্যুর মিছিলটা একটু বেড়েই যাচ্ছে। তো আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা মারা গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং বর্তমানে একটা খবর আপনারা হয়তো নিশ্চয়ই জানে, হাসপাতাল কিন্তু রুগীতে সয়লাভ, একেবারে প্রাইভেট বলেন বা সরকারি বলেন, বেড খালি নাই, আইসিইউ খালি নাই, রুগী একেবারে ভর্তি করে। এটাও একটা উদ্বেগের খবর। তো যারা এখনো ভর্তি আছেন, মৃত্যুর সঙ্গে লড়ছেন, আইসিইউতে আছেন, আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। এই পর্যন্ত কিন্তু 131 জন ডাক্তার মারা গেছে, জানেন, অনেক বিশিষ্ট ব্যক্তিও মারা গেছেন। আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। তো প্রথম কথা হলো যে আপনার কথার দিয়ে আমি শুরু করি। শুরুটা আসলে উদ্বেগের। আজকেই যেমন গত 3 মাসের মধ্যে সংক্রমণের হারও যেমন সর্বোচ্চ, মৃত্যুর হারও কিন্তু সর্বোচ্চ। এবং দুটো জিনিসই আমাদেরকে কিন্তু অত্যন্ত উদ্বেগ এবং আতঙ্কগ্রস্ত করে তুলেছে। আমরা কিন্তু ভয় পাচ্ছি যে আমি কি 2 দিনের মধ্যে যদি এই হারে বাড়তেই থাকে, তাহলে তো আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিন্তু চলে যাচ্ছি। কারণ আপনি গত কয়েক সপ্তাহ যদি লক্ষ্য করেন, দেখবেন আমাদের সংক্রমণের হার কিন্তু অনেক কমে গেছিল, একবারে 2.5 এরকম হয়ে গেছিল। এটা হঠাৎ করে কিন্তু 10-এর উপরে গেল। আমি তো ভয় পাচ্ছি যে আমরা সাধারণত বলি যদি 5%-এর নিচে 3 সপ্তাহের বেশি থাকে, তাহলে আমরা মনে করি যে সংক্রমণটা নিয়ন্ত্রণে চলে আসছে। এটি কিন্তু আমাদের ধারণা, এবং ঠিকই ছিল ধারণা। কিন্তু এখন যে হারে বাড়ছে, তাতে মনে হয় যে প্রথম ঢেউ পার হয়ে আমরা কিন্তু দ্বিতীয় ঢেউয়ে চলে যাচ্ছি। খুব সম্ভবত এটি কিন্তু আমরা দ্বিতীয় ঢেউয়ের পর্যায়ে চলে গেলাম। আগামী 2 একদিনের মধ্যে ক্লিয়ার হবে যে আসলে এটা কতটুকু বাড়ে, আরো বাড়ে কিনা। যদি বাড়ে, আমরা বলবো যে আমাদের দেশে দ্বিতীয় ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে। এবং যেহেতু সংক্রমণ বাড়ছে, সেহেতু সংক্রমণ যত বাড়বে, মৃত্যুর মিছিল তত বাড়বে। সবচেয়ে মুশকিল হলো হাসপাতাল রুগীতে সয়লা। আপনি জানেন যে করোনা নিয়ন্ত্রণে চলে আসাতে কোভিড হসপিটাল অনেকগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়ে গেছে। ইভেন যেগুলো নর্মাল যে হাসপাতাল, সরকারি প্রাইভেট, সেখানে যেগুলো কোভিডই শুধু করা হতো, পরে দু একটা ফ্লোর বা কয়েকটা রুম বা যাই বলেন কোভিড করা হলো, এবং নন কোভিডেরও চিকিৎসা চলছিল। কারণ এর আগে কোভিডের সময়, গত কয়েক মাস আগে, নন কোভিডের রোগীগুলো কিন্তু খুব কষ্ট করছে, সাফারিং তাদের কিন্তু প্রচুর ছিল, চিকিৎসা ভালো পায় নাই। তো সেগুলো বন্ধ করা হয়ে গেছিল। এখন তো মনে হচ্ছে যে আবার বোধহয় এই হাসপাতালগুলো চালু করতে হবে বা খুলতে হবে। এবং আইসিইউ এর সংকট কিন্তু প্রচুর, অনেক রোগী ঘুরতেছে, বেড পাচ্ছেন। ইভেন গতকালকেও কয়েকজন ডাক্তার আক্রান্ত হয়ে গেছে, আমাকে রিকোয়েস্ট করছে, কোনো বেড পাচ্ছে না, হসপিটালে ঢুকতে পারছে না, বেড খালি নাই, ক্যাবিন নাই, নর্মাল বেড নাই, আইসিইউ নাই, কি করব। এগুলো কিন্তু আমাদেরকে আসলেই উদ্বিগ্ন করে তুলছে। আর কি এই ব্যাপারটা আমাদের চিন্তা ভাবনা কিন্তু রাখতে হবে। ডক্টর এবিএম আব্দুল্লাহ, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু ডক্টর জিইউ হাসান আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে এই যে 7 মাসের ভিতরে সর্বোচ্চ সংক্রমণ এবং একই সঙ্গে 3 মাসের ভিতরে সর্বোচ্চ মৃত্যুর যে সংখ্যা, সেটিকে আসলেই সবাইকে ভাবাচ্ছে কিনা, আপনি কি মনে করেন? রিশাদ, আপনাকে ধন্যবাদ। এই স্বাধীনতার মার্চ মাসের, বিজয়ের মাসের, স্বাধীনতার মাসের আমাদের যে রজত জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে জানিয়ে আপনার দুঃখের খবরের আলোচনা একটু শুরু করছি। আব্দুল্লাহ স্যার যে কথাগুলো বললেন, সেই কথাগুলো যদি জনগণ অনুধাবন করে যে হসপিটালের কোথাও জায়গা নাই,
মানুষ মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, সংক্রমণ হার বেড়ে যাচ্ছে, এর চেয়ে বাস্তবতা আর কি হতে পারে? সারা পৃথিবীতে যেটা সবচেয়ে জোরালো ভাবে প্রমাণিত যে প্রিভেন্টিভ মেজার্স গুলা, প্রতিরোধক ব্যবস্থাগুলা, দেখেন রিশাদ, আপনারা আজকে একটি বছরের উপরে আব্দুল্লাহ স্যার সহ টেলিভিশনে বারবার এই কথাগুলো বলতেছি। যতই ভ্যাকসিনের কথা বলেন, সবচেয়ে কার্যকরী ভ্যাকসিন হচ্ছে আপনার নিজেকে আপনি প্রটেক্ট করতে হবে। আর যদি আপনি মৃত্যুর মিছিলে জয়েন করতে চান, অসুস্থতার মিছিলে যায় দাঁড়াইতে চান, তাইলে আপনি এটাকে হালকাভাবে নিতে পারেন। তা না হলে আপনি দেখেন সবগুলো ইভিনিং এর আপনি রেস্টুরেন্ট গুলো দেখেন, ফিল আপ, কোথাও কোনো জায়গা নাই। এবং যে রেস্টুরেন্ট গুলাতে রেস্টুরেন্টে ক্লোজ ডোরে বসে খাচ্ছে, আব্দুল্লাহ স্যার এখানে আছে, সেখানে তো কনফার্ম ট্রান্সমিশন হচ্ছে। একটা ঘরে যদি 10 জন লোক থাকে, একটা যদি ক্যারিয়ার থাকে, তাহলে তার থেকে তো ট্রান্সমিট হবে। তো কেন আমরা এই বাইরের ডাইনিং গুলো, ক্লোজ ডোরের ডাইনিং গুলো, কেন আমরা যখন ঘরের বাইরে বেরোবো আমরা টোটাল প্রটেকশনটা নেই না? আর যদি স্যার যে কথাটা বললেন, এবং সেটা বিশেষজ্ঞের কথা না, এটা সবাই এখন বুঝে ফেলছে, যে দ্বিতীয় ঢেউ বলেন আর যততম ঢেউই বলেন, ঢেউ তো ভাই শুরু হয়ে গেছে। এখন তো সচেতনতা ছাড়া আর কোনো উপায় নাই। যদি আমরা সচেতন হই, ভ্যাকসিন যে দিচ্ছে সে ভ্যাকসিনের কাজ প্লাস এই যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা, বিশেষ করে প্রপারলি মাস্ক পরার ব্যাপারটা, এইটা যদি নিশ্চিত করে, যে এটা করে কিন্তু সংক্রমণ আমরা একদম বিপদ সীমার নিচে নিয়ে আসছিলাম রিশাদ, একদম নিচে সেফ প্লেসে নিয়ে আসছিলাম। অনেক হসপিটাল, প্রফেসর আব্দুল্লাহ স্যার বললেন যে অনেক হসপিটাল বন্ধ হয়ে গেছিল, এটা আমরা দেখেছি। এখন আবার সেই হসপিটাল চালু করেও রোগী জায়গা দেওয়া যাচ্ছে না। আগামী সপ্তাহে দেখবেন যে আরো ব্যাপক হয়ে যাচ্ছে, এর পরের সপ্তাহে আরো ব্যাপক হয়ে যাচ্ছে। আমাদেরকে এই মুহূর্তে যারা এই কথাগুলো শুনছে, প্রত্যেকে তাদের নিজের পরিবারের দায়িত্বটা সে নিজে নিতে হবে, যে এই কাজগুলো আমরা অবশ্যই করব। ডক্টর জিয়াউল হাসান, আপনার কাছে আমরা আসব, কিন্তু আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে। আপনারা দুজনেই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন, সেটি হলো আইসিইউ। হাসপাতালগুলোতে আইসিইউ খালি নেই। আমাদের কাছে একটি তথ্য আছে, সেটি হলো আমাদের যারা বিভাগীয় প্রতিনিধিরা রয়েছেন, তারা বিভিন্ন জেলা এবং বিভাগের যেসব বিভাগীয় প্রধান এবং সিভিল সার্জনরা রয়েছেন, তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছেন, সেই তথ্য বলছে যে সারা বাংলাদেশে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা 91টি, 96টি, এবং তার ভেতরে 61টি হাসপাতালের আইসিইউ নেই, অর্থাৎ 64% হাসপাতাল আইসিইউহীন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, 550 মতো আইসিইউ রয়েছে সারা বাংলাদেশে, সরকারি বেসরকারি সহ। এবং সেই হাসপাতালগুলোর বেশিরভাগই ঢাকায় অবস্থিত, অর্থাৎ 280 বা তার আশপাশে আইসিইউ রয়েছে, সেগুলো ঢাকা মহানগরীতেই। চট্টগ্রামে রয়েছে 45টির মতো, অর্থাৎ সারা বাংলাদেশে বাদবাকি আইসিইউগুলো রয়েছে। আসলে এটি কি করোনা চিকিৎসার ক্ষেত্রে বা এই মৃত্যু বৃদ্ধির ক্ষেত্রেও কি অনেকখানি দায়ী কিনা? আমি প্রথমে অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনার কাছে একটু যেতে চাইব, যে যেহেতু প্রতিটি জেলায় আইসিইউ ব্যবস্থা নেই, পুরোপুরি নেই, একেবারে বলা যাচ্ছে না জোর দিয়ে যে আছে, তাহলে আসলে এই আইসিইউগুলো না থাকাটা আসলে মৃত্যু বৃদ্ধির কারণ কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমি আসলে একটা জিনিস পরে বলবো, আপনি যদি জিজ্ঞেস করেন বা সময় থাকে, হতে বাড়লোই বা কেন, মৃত্যুর মিছিলই বা হলো এত বাড়লো কেন, এটার উপর জবাব দরকার আছে, আমি একটু পরে বলবো। তো প্রথম কথা হলো যে যখন এটা শুরু হয় গত বছর মার্চে, আপনার জানা আছে, তখন তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না। যে কোনো জনগণের মধ্যে ভয় ছিল, আমাদের মধ্যে ভয় ছিল, আমরা অনেক কিছু জানতাম না, টেস্টের সুযোগ ছিল না, এই যে পিপিই ছিল না, মাস্ক ছিল না, হসপিটাল ওরকম রেডি ছিল না, আইসিইউ আগেও কিন্তু কমই ছিল। তারপরও আস্তে আস্তে কিন্তু আমরা সবগুলো সামাল দিয়ে উঠতে পেরেছিলাম, এবং আমরা যথেষ্ট সুন্দরভাবে, প্রথম দিকে যদি একটু ঝামেলা গেলেও আমরা ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মী কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করছিলাম, ম্যানেজ হয়ে আসছিল, ভালোই ছিল। তো মাঝখানে যেটা হয়ে গেল, সংক্রমণ হার কমে যাওয়াতে একটা প্রবলেম যেটা হয়ে গেল, পার্সেন্টেজ কমে গেল, মৃত্যুর মিছিল কমে গেল, রোগীর সংখ্যা কমে গেল, হাসপাতাল বন্ধ হয়ে গেল, আইসিইউ অনেকগুলো খালি পড়েছিল, এবং অনেক হসপিটালে বেডও কিন্তু ফাঁকা পড়েছিল। এতে একটা প্রবলেম যেটা হয়ে গেছে, আমি এই সময় বারবার কিন্তু একটা কথা বলছি, যে এটা কিন্তু বৈশ্বিক সমস্যা, একটু কমছে, এটার জন্য কেউ আত্মতৃপ্তিতে না ভোগেন, তৃপ্তির ঢেকুর যেন না তুলেন।
আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আমাদের দেশে এটা কমলেই সারা পৃথিবীতে কিন্তু বাড়ছে। অনেক দেশে লকডাউন চলছে, আবার কারফিউ চলছে। এটা একটা মহা সমস্যা। বাইরে থেকে আমদানি করে কিন্তু আবার আমাদের দেশে এই করোনার সংক্রমণ না বৃদ্ধি, এটি কিন্তু হয়ে গেছে। আর ফলশ্রুতিতে যে যেমন বলেন, আমি হাসপাতালে বেড নাই, আইসিইউ নাই। প্রবলেম যেটা হয়, সারা বাংলাদেশে আইসিইউর সংখ্যা তো লিমিটেড। এখন আইসিইউ তো তাড়াহুড়ো করে করা যায় না, এটা তো একটা সেট আপের ব্যাপার। যে রুম লাগে, ট্রেন পার্সোনাল লাগে, অ্যানাস্থেসিস্ট লাগে, মেশিন লাগে, মেশিনের যে সেট আপ, এগুলো আপনি যতই করেন তাড়াহুড়ো কিন্তু পারা যায় না। তো আমাদের যখন সংক্রমণ কমে গেছিল তখন তো আইসিইউ খালি পড়েছিল, আমরা মনে করলাম বোধহয় ভালোই হয়ে গেলাম আর কি। এই যে আমাদের মধ্যে আত্মতৃপ্তি, জনগণের মধ্যে দেখা গেল তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব, উদাসীন ভাব, ডেম কেয়ার ভাব, পাত্তা দিচ্ছে না, যা খুশি তাই চলছে, ঘুরতেছে, বেড়াইতেছে, এদিক ওদিক যাচ্ছে। আপনি দেখেন একটা জিনিস, এই যে আমরা যদি বারবার স্বাস্থ্যবিধির কথা বলি, মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চা রাখবেন, শারীরিক দূরত্ব, এগুলো তো আপাতত কেউ মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা নাই বললেই চলে, এবং শারীরিক দূরত্ব কোনো ক্রমেই তো মেনটেন হয় না। আপনি যদি শহরে যান, রাস্তাঘাটের বিপণী বিজ্ঞান থেকে শুরু করে ফুটপাত, অফিস আদালত, দোকান, লুকে লুকারণ্য, বাস ট্রেন ঢুকাই যায় না, বাসে লোক ওই বাদুর ঝোলার মতো হ্যান্ডেল ধরে ধরে উঠতেছে, চলছে। বিনোদন কেন্দ্রগুলো দেখেন লুকে লুকারণ্য, এখানে যে কক্সবাজার, এই যে কুয়াকাটা, তারপরে আরো রাঙ্গামাটি, এই যে ছুটির মধ্যে এত লোক, হোটেলে বলে জায়গা নেয় এবং কেউ স্বাস্থ্যবিধি মানছে না। তারপর আরেকটা জিনিস দেখেন, বিয়ে শাদীর কিন্তু ধুম চলে, একদম সমানে বিয়ে শাদী হচ্ছে এবং সেখানে প্রচুর লোকজন যাচ্ছে, কোনো স্বাস্থ্যবিধির বানাই নাই। মিছিল মিটিং হচ্ছে, মিছিল করতেছে, ওয়াজ মহফিল হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সংক্রমণের ঝুঁকিটাকে বাড়িয়ে তুলছে। আমরা যতই বারবার আইসিইউ বলি, এটাকে যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা না নিতে পারি, আইসিইউ আপনি কত করবেন? সমাজে যদি আক্রান্ত হইতেই থাকে, আর আইসিইউ তো ইচ্ছা মতো তাড়াহুড়ো করে তো করা যায় না, সেট আপের ব্যাপার। কিন্তু এইটাই কিন্তু মূল সমস্যা। আমাদের কিন্তু জনগণের একটা জিনিস বোঝা উচিত, আমরা যদি নিজের নিরাপত্তা, নিজের সুরক্ষা নিজে না বুঝি, নিজেকে বাঁচানোর চেষ্টা নিজে না করি, শুধু আমি বাঁচলে আমি তো একা না, আমি বাঁচলে পরিবার বাঁচবে, পাড়াপতি বাঁচবে, গ্রামবাসী বাঁচবে, মহল্লা বাঁচবে, দেশ বাঁচবে। এইটুকু যদি নাগরিক দায়িত্ব আমি পালন না করি, তাহলে তো সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। আমরা আইসিইউ কত করবেন, হতেই থাকবে, বাড়তেই থাকবে। আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা একটু জোরে সোরে চিন্তা করতে হবে। জনগণের যেমন চিন্তা করতে হবে, প্রশাসনকেও আরেকটু কঠোর হতে হবে, জনগণ যাতে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হয়। না হলে আপনি যতই করেন, এটা কিন্তু ঠেকানো কঠিন। কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে, এবং সেই লক্ষণটা আমাদের দেশে আমরা কিন্তু গত কয়েকদিনে আমাদের কিন্তু আমরা বাস্তবতার নিরিখে চিন্তা করে দেখবো আমাদের দেশে কিন্তু বেড়ে যাচ্ছে। সেজন্য আবার একটা কথা বলবো, জনগণ তার দায়িত্ব যথাযথভাবে কিন্তু পালন করা উচিত। আমি অবশ্যই স্বাস্থ্যবিধি একেবারে পুঙ্খানুপুঙ্খকে মেনে চলবো। এই যে গা ছাড়া ভাব, ঢিলে ঢালা ভাব, শৈথিল্য ভাব, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। প্রশাসনকেও আরেকটু নজরদারি বাড়াতেই হবে, যাতে এটা আমরা প্রিভেন্ট করতে পারি। আপনার কাছে আবারও ফিরছি, আপনার কাছে আবারও ফিরছি। আমরা আবার একটু ডক্টর জিও হাসান আপনার কাছে যেতে চাই। যে যেমনটি অধ্যাপক ডক্টর এ বি এম আব্দুল্লাহ তিনি বলছিলেন যে আসলে প্রশাসনকেও আসলে বেশ খানিকটা নজরদারি করা প্রয়োজন। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই মাস্ক বিতরণ কর্মসূচি বা আসলে এই নানা ধরনের অভিযান, এটি কি আসলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য যথেষ্ট কিনা, আপনি কি মনে করেন? রিসাত, আপনাকে আমি বলছি, আমি এই প্রোগ্রামটা এই মুহূর্তে করছি থাইল্যান্ড থেকে। আমি একটা আন্তর্জাতিক গবেষণার কাজে এখানে আসছি। আপনি এখানে পাবলিক হেলথ যেভাবে ইউটিলাইজ করছে, আমি থাইল্যান্ডের কথা জোর দিয়ে বলছি এই জন্য, তারা কিন্তু তাদের ট্রান্সমিশন টোটালি নিয়ন্ত্রণে রেখেছে। হ্যাঁ, যখনই একটা ক্লাস্টারে 2-4টা হয়, সাথে সাথে পাবলিক হেলথ ইন্টারভেনশন। তারা কিন্তু ভ্যাকসিন অনেক পরে, আব্দুল্লাহ স্যার একটু ইয়া করেন, ভ্যাকসিন কিন্তু তারা বাংলাদেশের পরে শুরু করছে। কিন্তু তাদের এখানে 8টা 10টা 20টা কেস, হ্যাঁ, টোটাল কন্ট্রোল। এটা কিভাবে করলো? মানুষকে সচেতন করে। সচেতনতার আরেক নাম সামাজিক ভ্যাকসিন। পাবলিক হেলথ অ্যাপ্রোচ হাইলি ইফেক্টিভ। আজকে বিশ্বের দেশগুলোকে যদি দুইটা ভাগে ভাগ করেন, সত্যিকার ভাবে যে দেশগুলো সফল, সেগুলো ভ্যাকসিনের তো একটা ইফেক্ট আছেই, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু পাবলিক হেলথ অ্যাপ্রোচটা যদি একটু কারেক্টলি করা যেত। আপনি আইসিইউর কথা বলছেন রিসার্চ, আইসিইউ কি রোগীর সংখ্যা কমাবে? কখনই আইসিইউ বা হসপিটাল রোগীর সংখ্যা কমাতে পারবে না। রোগীর সংখ্যা কমাতে পারবে প্রিভেনশন।
প্রিভেনশন মানে সচেতনতা। সত্যিকারের সচেতন হলে সংক্রমণ হওয়ার আবার দেখবেন যে 4 সপ্তাহের মধ্যে এই যে 5-এর নিচে চলে আসছে। আমি সুনিশ্চিত ভাবে কথা বলতে পারি। কিন্তু অধ্যাপক এবিএম আব্দুল্লাহ যে কথাগুলো বললেন, মানুষ তো টোটালি গা ছাড়া, মানুষ তো বেড়াচ্ছে, ঘুরছে, খাচ্ছে। এই কথাগুলো আপনাদের মাধ্যমে সুন্দর করে এইটা নিয়ে মস্করা করার কোনো সুযোগ নাই। আমাদের দেশের অনেক সম্ভাবনা, আমাদের মানুষগুলো ইচ্ছা করলে অনেক কিছু পারে। তারা আরেকবার সচেতন হয়ে কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আসতে পারবে সবার আগে। কারণ হলো একদিকে ভ্যাকসিন একটা ভালো কাভারেজ হয়ে যাচ্ছে, আরেক দিকে হলো জনসচেতনতা। সামাজিক ভ্যাকসিন প্লাস সত্যিকারের ভ্যাকসিন দুইটা মিলে কিন্তু 100% প্রটেকশন নিশ্চিত করবে। রিশাদ, ধন্যবাদ। ডক্টর জিয়া আহসান, আমাদের সঙ্গে দুজন খুবই গুরুত্বপূর্ণ অতিথি আছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হচ্ছে, যেহেতু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং অপরদিকে মৃত্যুর সংখ্যাও যখন বাড়ছে, এরকম একটা অবস্থায় আমরা আরও কথা বলবো, বিস্তারিত আরও আলোচনা হবে, দর্শকদের সঙ্গে ফোনে যোগাযোগ হবে। তবে একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরছি তখন আরও বেশ কিছু প্রশ্ন থাকছে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24, চলছে প্রশ্নোত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং যথারীতি আজকেও আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ এবং একই সঙ্গে রয়েছেন ডক্টর জিয়া আহসান। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে করোনা সংক্রমণ কেন বাড়ছে, মৃত্যু কেন বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। আমরা এবার একটু টিকায় আসতে চাই। টিকার বিষয়টি হচ্ছে এমন যে সারা বিশ্বেই বাংলাদেশ খুবই সমাদৃত ইপিআই কার্যক্রমে বিশেষ করে, এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই কাজটি খুবই সফলতার সাথে করে আসছে। তবে এই প্রথমবারের মতো সারা বিশ্বের সাথে বাংলাদেশ অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের যে কার্যক্রম, অর্থাৎ করোনার যে টিকা, সেই করোনার টিকা প্রয়োগ করলো এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও খুব দারুণভাবে এবং খুব চমৎকার ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি পরিচালনা করে আসছে। তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম দিকে কিছুটা লোক কম ছিল, তারপরে মানুষের সংখ্যা হু হু করে বেড়ে গেল, আবার ধীরে ধীরে মানুষের সংখ্যা কমছে এবং এই কমছে তো কমছেই, তার সঙ্গে সবসময়ই দেখা যাচ্ছে যে নারীদের টিকা নেওয়ার হার বেশ খানিকটা কম। আমি এই বিষয়টি নিয়ে প্রথমেই জানতে চাইবো অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম কথা হলো, টিকা, যে কোনো টিকা কিন্তু আবিষ্কার করতে, প্রয়োগ করতে, কার্যকারিতা দেখতে 5 থেকে 10 বছর লাগে। এই একমাত্র টিকা যেটা দ্রুততম সময়, 1 বছরের কম সময় কিন্তু এটা আমরা লাকি যে আমরা পেয়ে গেছি, জনগণের মধ্যে প্রয়োগ হচ্ছে। তবে এটা কিন্তু ইমার্জেন্সি বেসিস, কারণ তাড়াহুড়ো করে করতে হচ্ছে। অনেকগুলো প্রতিষ্ঠান চেষ্টা করছে, 5-6টা আলোর মুখ দেখছে। যেমন আমাদের দেশে আমরা যেটা নিচ্ছি, যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, মডার্না আছে, ফাইজার আছে, চাইনিজ টিকা আছে, রাশিয়ার আছে। যাই হোক, তো প্রথম কথা হলো যে টিকা নিয়ে যেটা বললেন, প্রথম দিকে মানুষ নেয় আবার নিল, আবার কিন্তু একটু ঢিলা ঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এর কারণটা হলো কিছু কিছু বিভ্রান্তিকর তথ্য আমরা কিন্তু মিডিয়াতে দেখেছি আমরা। যেমন ধরেন প্রথম দিকে আমাদের ধারণা ছিল টিকা পাবো কিনা। তারপরে যখন টিকা আসলো, এই ভারতের টিকা মনে করে কেউ বলছে শুধু ইন্ডিয়ান টিকা দিচ্ছে, এটা আসলে অক্সফোর্ডের টিকা, এটাও অনেকে মানুষ বিশ্বাস করতে না, বা মিডিয়ার তথ্যের কারণে এসব হয়ে গেছে। তারপরে বললো যে রপ্তানি বন্ধ, এগুলো নিয়েও বিভ্রান্তি হয়েছে। তারপরে আবার পত্রিকা আসলো যে টিকা নিয়ে কিছু কিছু লোক মারা গেছে। এর মধ্যে মানুষ ন্যাচারালি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে, দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, নিবে কি নেবে না। আলটিমেটলি কিন্তু এগুলো কাটিয়ে ওঠে মানুষ নিচ্ছিল। আমাদের দেশের টিকা কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলছে, এটা আপনি আমাদের স্বীকার করতেই হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে টিকার কার্যক্রম, এটা অত্যন্ত সুষ্ঠুভাবে, ভালোভাবে, যথাসময়ে কিন্তু চালু হয়ে গেছে। আর পৃথিবীর এখনো 130টা দেশ টিকা কিন্তু পাই নাই, তাই না? বাংলাদেশের মতো দেশ আমাদের টিকা পাইছি, এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার দক্ষতা বলেন, দূরদর্শিতা বলেন, পারদর্শিতা বলেন এবং সময় উপযোগী পদক্ষেপের কারণে কিন্তু এটা বলা হয়। অন্য টাকাও কিন্তু আলাদা রাখা হয়েছে, দেখে মানুষ নিচ্ছে, এখন স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছিল। ইতিমধ্যে একটা খবর চলে আসছে, আপনি জানেন যে টিকায় নাকি রক্ত জমাটো হয়ে যায়। এটাও কিন্তু বিভ্রান্তিকর তথ্য, এটা কিন্তু ঠিক না। এটা কিছুটা অপপ্রচারই বলতে হবে। আলটিমেটলি দেখা গেল পৃথিবীর কয়েকটা দেশ বন্ধ করে দিল, কিন্তু ওই যারা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা বলেন, ইউরোপিয়ান অনেক দেশ, অনেক বড় বড় সংস্থা, তারা রিসার্চ করে দেখলো যে আসলে যে রক্ত জমাটোর যে কথাটা বলছে, এটা কিন্তু সত্য নয়। এই অক্সফোর্ডের টিকাতে এগুলো কিন্তু হয় না। সেই জন্য মানুষের দেখবেন যে শুরুতে যে স্বতঃস্ফূর্ত ভাব ছিল, এটা কিন্তু নিবন্ধনের হারও কমে গেছে, টিকা নেওয়াতেও কিন্তু একটু ভাটা পড়ে গেছে, মানুষ কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আবার পড়ে গেছে, ভয় পাচ্ছে। তারপরেও জনগণকে বলবো, অযথা আপনার যে দুই একটা খবর এদিক ওদিক দিকে বা মিডিয়াতে যে খবর, এগুলো দেখে আপনার কিন্তু
আতঙ্কিত হবেন না, বিভ্রান্তিতে ভুগবেন না। টিকা আমাদের নিতেই, আমাদের প্রতিকার প্রতিরোধ ব্যবস্থার একমাত্র রাস্তা কিন্তু টিকা। স্বাস্থ্যবিধি অবশ্যই মানবো, তাতে কোনো সন্দেহ নাই, মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব, এগুলো তো চলবেই, কিন্তু পাশাপাশি টিকা আমাদের কিন্তু নিতেই, একমাত্র টিকাই আমাদেরকে এই করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে। অবশ্যই আল্লাহর রহমত তো বটেই, কিন্তু মনে রাখতে হবে, কেউ আবার মনে করছে যে টিকা নিচে আর বোধহয় করোনা হবে না, এটাও কিন্তু ঠিক না। কারণ টিকা তো 100% লোককে তো প্রোটেকশন দিচ্ছে না। আর আমরা তো মাত্র কিন্তু একটা ডোজ নিচ্ছি, কিন্তু দুটো ডোজ নিলে তখন রিয়েলি বোঝা যাবে। একটা ডোজে অ্যান্টিবডি তৈরি করতে 14 থেকে 21 দিন কিন্তু সময় লাগবে। সুতরাং টিকা নিয়ে সাথে সাথেই ভালো হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। অনেকে আবার টিকা নিয়েও আক্রান্ত, আবার বিভ্রান্তি মানুষ করেছে, টিকা নিলাম আবার করোনা কেন হলো। কারণটা কিন্তু একটাই, অ্যান্টিবডি তৈরি করতে একটু টাইম তো লাগবে, 14 থেকে 21 দিন লাগবে। আর ফার্স্ট ডোজ নিলে 100% প্রোটেকশন দিচ্ছে না, 50 থেকে 60% প্রোটেকশন দিচ্ছে। যখন সেকেন্ড ডোজটা নিব তখন হয়তো 80-90% প্রোটেকশন দিবে, সেটাও কিন্তু 100% দিবে না। কোনো টিকাই কিন্তু 100% প্রোটেকশন দেয় না। আমরা একটু এই বিষয়টি নিয়ে ডক্টর জিও হাসান আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে রক্ত জমাট বাঁধে এবং কার্যকারিতা, সেটি নিয়ে আপনার কাছে আসলে কি তথ্য আছে? ধন্যবাদ রাশেদ। আজকে খুব ভালো খবর আছে সেটি নিয়ে, যে অ্যাস্ট্রাজেনিকা পাবলিশ করেছে যে রক্ত জমাট বাঁধার যে কথাটা, এই কথাটা ঠিক নয়। অ্যাস্ট্রাজেনিকার টিকাতে রক্তে জমাট বাঁধে না, তারা পরিষ্কার করে এটা পাবলিশ করে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আর সংশয়ের কোনো কারণ নেই। 2 নম্বর কথা হলো, যাদের কোমরবিডিটি আছে এবং এজেড পপুলেশন, তারা যদি টিকা নেয় তাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা একদম জিরোতে নেমে আসে। কোনো উদাহরণ নাই যে ওই গ্রুপের পপুলেশন টিকা নিয়ে আবার করোনায় সিক হয়ে হসপিটালাইজড হয়েছে। সেটার একটা উদাহরণ তারা আজকে এটা পাবলিশ করেছে। আর 60 বছরের উপরে পপুলেশনের জন্য এইটা 80% ইফেক্টিভ, আর ওভারঅল পপুলেশনের জন্য 79% কার্যকরী। প্রফেসর এবিএম আব্দুল্লাহ সাহেব যে কথাটা বললেন যে 2টা ডোজ ডিউলি নেওয়ার পরে, একটা ডোজের পরে তো তার যে প্রতিরোধক ক্ষমতা সেটাই সৃষ্টি হয় নাই, এবং সেটা হয়তো একটা নির্দিষ্ট সময় লাগে। সেই একটা মাস না গেলে তো প্রথম ডোজের এটাও হয় না। সেকেন্ড ডোজ নিলে এটাকে বলা হয় বুস্টার ডোজ, এটা বুস্ট আপ হয়, এটা বুস্ট আপ হয়ে 80-তে যায়। তো আমি টিকা নিয়েই যদি মাস্ক টাস্ক খুলে আমি কক্সবাজার, আমি বিভিন্ন জায়গায় বেড়ানো, আমি ফাস্ট ফুড, আমি দাওয়াত, আমি বিভিন্ন রকমের কাজে উইদাউট প্রোটেকশন করে যাই, ক্লোজ ডোরে খুব খোলা মেলামেশা করি, তাহলে তো সংক্রমণ হয়ে যাবে। এবং সেটাই ঘটেছে বাংলাদেশে। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন এই বিষয় নিয়ে আরো আলোচনা থাকছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। একদিকে জীবন, একদিকে জীবিকা, কোন দিকে যাবে মানুষ এই করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিতে, এই বিষয় নিয়েই একেবারে শেষ পর্যায়ে আমরা দুজন অতিথির কাছ থেকে সামান্য করে শুনবো। অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ জানাবেন যে আসলে এই মুহূর্তে আমাদের কি করণীয়। ধন্যবাদ আপনাকে। আসলে করণীয় বলতে যেটা বললেন, জীবনও ঠিক রাখতে হবে, জীবনের জন্য আবার জীবিকা ছাড়া তো জীবন বাঁচবে না। সুতরাং দুইটাই সামঞ্জস্য রক্ষা করে কিন্তু আমাদের চলতে হবে। কারণ জীবনকে বাদ দিয়ে যেমন জীবিকা হয় না, জীবিকা বাদ দিয়ে জীবন হয় না। তো জনগণের একটা বিশাল অংশ বলে, বা নিম্ন আয়ের লোক, যারা বস্তির লোক, ফুটপাত লোক, গরিব লোক, তারা তো বলে যে করোনা সব বড় লোকের ঢুকলে আমাদের ধরবে টরবে না। আমরা করোনায় মরবো না, আমরা যদি মরিতে না খায় মরবো, পেটের দায়ে মরবো আর কি। এটাই কিন্তু বড় হয়ে দাঁড়াইছে। সুতরাং আমাদের জীবন জীবিকাও থাকবে, কিন্তু স্বাস্থ্যবিধি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো, শরীরটা যেন ঠিক থাকে। আমাদের কাজ চালিয়ে যেতে হবে, ঘরে তো আর বসে থাকা যায় না, কতদিন বসে থাকবো। এই জন্য জনগণকে বারবার একটা কথা বলবো, আপনার স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চা চালাবেন, এবং দূরত্ব যতটুকু সম্ভব আপনার কিন্তু মেনটেন করে চলবেন। এবং যারা টিকা নেন না এখনো, তারা কিন্তু টিকাটা অবশ্যই নেবেন। ভয় ভীতি উপেক্ষা করে টিকা আমাদের নিতেই হবে। এই 4টে কার্যক্রমের মাধ্যমে আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো। অনেক ধন্যবাদ। ডক্টর জিও হাসান, খুব সংক্ষেপে। অবশ্যই আমি অধ্যাপক আব্দুল্লাহ স্যারের সাথে সুরমি একই কথা বলবো, যে আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে। সুতরাং আপনি নিজেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করুন এবং পরিবারের সদস্যরা কেও সুরক্ষিত করুন। একটা পরিবার বাঁচলে দেশটা বাঁচবে। সুতরাং আপনার জীবনের মূল্য যে কোনো কিছুর চেয়ে সবচেয়ে বেশি।
সেই কথাটা মাথায় রেখে আমরা সবাই সচেতন হয়ে যাই, আমরা করোনাকে নিয়ন্ত্রণ করি, দেশকে আগিয়ে নেই। সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ এবং একই সঙ্গে ডক্টর জিউ হাসান, আপনাদের দুজনকেই। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম আমাদের দুজন বিশেষ অতিথির সঙ্গে এবং তারাই কিন্তু আসলে বলছিলেন জীবন এবং জীবিকাকে ঠিক রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক সেভাবেই জীবনকে বাঁচানোর জন্য যে জীবিকার পাশাপাশি জীবিকাকে টিকিয়ে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি।